আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই আলোচনার শুরুতে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। সেটা হচ্ছে বাংলাদেশের সামরিক ইতিহাসে এমন নজির খুব কমই দেখা যায়, যেখানে সেনাপ্রধান একই সঙ্গে এতগুলো শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষের নিশানায় পরিণত হয়েছেন। জেনারেল জামানের বর্তমান অবস্থাটা ঠিক যেন জলে কুমির আর ডাঙায় বাঘের মাঝখানে পড়ে যাওয়ার মতো। তিনি ক্ষমতা এবং অসহায়ত্বের এক অদ্ভুত সংমিশ্রণের মধ্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আছেন। ধরুন, প্রথমে আমরা বিএনপির দিকটা দেখি। জেনারেল ওয়াকারুজ্জামান যখন একজন জুনিয়র অফিসার ছিলেন, তখন একটি ঘটনা ঘটেছিল যা বিএনপির কাছে ক্ষমার অযোগ্য। ২০০৪ সালের সেই গ্রেনেড হামলা মামলার পর তারেক রহমানকে গ্রেফতারের পর সামরিক হেফাজতে নিয়ে যে নির্যাতন করা হয়েছিল, যার ফলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এবং চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়। সেই কঠিন অভিযোগের নেপথ্যে বা নেতৃত্বে ছিলেন আজকের এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিএনপি তাদের যুবরাজের এই করুণ পরিণতির জন্য যারা দায়ী, তাদের কোনোদিন ক্ষমা করবে না, এটা নিশ্চিত। তাই যদি বিএনপি কোনো কারণে ভবিষ্যতে ক্ষমতায় ফিরে আসে, তবে রাজনৈতিক প্রতিশোধের প্রথম শিকারদের একজন হতে পারেন ওয়াকারুজ্জামান। তখন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ এনে বিচার শুরু হতে পারে। অন্যদিকে পরিস্থিতি আরও জটিল হয় যদি আওয়ামী লীগ আবার কোনোভাবে রাজনীতিতে ফিরে আসে বা ক্ষমতায় আসে। ৫ আগস্ট ২০২৪-এ শেখ হাসিনার নির্বাচিত সরকারের পতনে জেনারেল ওয়াকারের ভূমিকা ছিল প্রধান। আওয়ামী লীগ একে দেখছে বেইমানি এবং দেশদ্রোহিতা হিসাবে। তাদের চোখে তিনি বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে একটি বৈধ সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করেছেন, যা দেশের সংবিধানের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রদ্রোহের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখা আছে, যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত গড়াতে পারে। যদিও তিনি হয়তো ততদিনে অবসরে চলে যাবেন, তবুও রাষ্ট্রদ্রোহের মামলা শুরু হলে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। ফলে আওয়ামী লীগের কাছে তিনি হলেন বর্তমান সময়ে মির্জাফর বা বিশ্বাসঘাতক। কিন্তু এখানেই শেষ নয়। জামাতে ইসলামী নামক আরেকটি শক্তি, যারা বর্তমানে ইউনূস সরকারের ছত্রছায়ায় শক্তিশালী হয়ে উঠেছে, তারাও কিন্তু ওয়াকারকে ছাড়তে নারাজ। তাদের ক্ষোভের কারণ আরও গভীরে। তারা চেয়েছিল ৫ আগস্টের সুযোগে তাদের পুরনো প্রতিহিংসা মেটাতে, অর্থাৎ শেখ হাসিনাকে চরম পরিণতি ভোগ করাতে। কিন্তু জেনারেল ওয়াকার সামরিক বিমান ব্যবহার করে শেখ হাসিনাকে নিরাপদে দিল্লিতে পাঠিয়ে দেন। জামাত এটাকে তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার সমতুল্য মনে করে। তাদের দৃষ্টিতে ওয়াকার তাদের প্রতিশোধের পথ আটকে দিয়ে এখানেও চরম বিশ্বাসঘাতকতা করেছেন। তাই জামাত এখন ইউনূস সরকারের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবহার করে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। ভেতরে ভেতরে তারা একটি দীর্ঘ তালিকা তৈরি করেছে বলে শোনা যাচ্ছে, যার মধ্যে ওয়াকারুজ্জামানের নামও রয়েছে এবং সেটা প্রথম সারিতে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে তিনি টিকে আছেন কিভাবে? তিনি টিকে আছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা করে। যতক্ষণ তিনি ইউনূস প্রশাসনের আজ্ঞাবহ হয়ে থাকবেন, ততক্ষণ তিনি হয়তো কিছুটা হলেও সুরক্ষিত থাকবেন। কিন্তু এই সুরক্ষাও যে কোনো একটা মুহূর্তে শেষ হতে পারে, তার প্রমাণ ইতিমধ্যে দেখা যাচ্ছে। ইউনূস সরকার সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রস্তুত। এর প্রমাণ হলো, তারা ইতিমধ্যে সিনিয়র সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, বিচার চলমান রয়েছে। ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেও এই পদক্ষেপ আটকাতে পারেননি। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় তিনিও তার সেনাবাহিনীর অজেয় নেতা নন। তিনি এখন যেন সার্কাসের ট্রাপিজের খেলা খেলছেন। এক হাতে ইউনূসকে ধরে আছেন, অন্য হাতে নিজের ভবিষ্যৎকে। সামান্য ভুল করলেই তিনি অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন।
এই পুরো পরিস্থিতিতে তার সবচেয়ে বড় দুর্বলতা হলো তার মেরুদণ্ডের দুর্বলতা। ভারতের সামরিক কর্তৃপক্ষ তার এমন দুর্বলতা দেখে হতবাক। কিছুদিন আগেই সামরিক অভ্যুত্থান থেকে ভারতের গোয়েন্দারাই তাকে বাঁচিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। কিন্তু এখন তিনি ক্ষমতা ধরে রাখতে গিয়ে যেভাবে সকলের কাছে নত হচ্ছেন এবং নিজের সহকর্মীদের বিপদে ফেলছেন, তাতে তিনি নিজের নাক কাটার পাশাপাশি দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদা বলতেও আর কিছু রাখছেন না বলে বিভিন্নভাবে অভিযোগ উঠছে। বাংলাদেশের সামরিক ইতিহাসে এমন নজির রয়েছে যে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামরিক নেতৃত্ব বিচারের মুখে পড়েছে। জেনারেল জামানের ক্ষেত্রেও এই ঐতিহাসিক ধারা একটি বড় হুমকি। তার ভবিষ্যৎ এখন কেবল দুটো প্রধান রাজনৈতিক দলের হাতেই নেই, এটি আন্তর্জাতিক আইন এবং ইউনুস প্রশাসনের দায়িত্বের উপরও নির্ভরশীল। যদি তিনি ক্ষমতা থেকে সরে যান বা ইউনুস প্রশাসন দুর্বল হয়ে পড়ে, তবে বিএনপি বা আওয়ামী লীগ যে পক্ষই সুযোগ পাক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই নেবে। সব মিলিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান এখন এমন এক জটিল চক্রের মধ্যে বন্দী, যেখানে প্রতিটি রাজনৈতিক শক্তি তাদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করতে চাইছে তাকে, আর সুযোগ পেলেই তাকে সরিয়ে দিতে প্রস্তুত। 1 ডিসেম্বরের রায় যেমন টিউলিপ সিদ্দিকীর ভাগ্য নির্ধারণ করতে চলেছে, তেমনি আগামী নির্বাচন এবং ইউনুস প্রশাসনের প্রতিটি পদক্ষেপ জেনারেল ওয়াকারুজ্জামানের ভাগ্য নির্ধারণ করবে। এখন জেনারেল ওয়াকারুজ্জামান আসলে কি করবেন? আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি, এটা মনে হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান সময়ে ওনার যে অবস্থান রয়েছে বর্তমান সময়ে সেটি ধরে রাখবেন। অর্থাৎ তিনি এই দেশের সার্বিক পরিস্থিতি এতদিন ধরে যেভাবে নিয়ন্ত্রণ করে আসছিলেন সেভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত সেনাবাহিনীর উপর চাপ আরও বাড়বে এবং সেনাবাহিনী তাদের দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। সেই হিসাবে জেনারেল ওয়াকারুজ্জামান চাইবেন উনার যে আস্থা রয়েছে সেই আস্থাটুকু আবারও ফিরিয়ে আনতে। কিন্তু কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলো কি প্রকৃতপক্ষে উনার প্রতি উদার হবে? আমার মনে হয় না। কারণ আওয়ামী লীগ যে রাজনৈতিক দল এবং তারা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এনেছে, তাতে তারা যদি জেনারেল ওয়াকারের কাছ থেকে যে বিষয়টি চায় বর্তমান সময়ে, সেটি যদি জেনারেল ওয়াকারুজ্জামান সেটি পূরণ না করেন, তাহলে আওয়ামী লীগও কোনোভাবে জেনারেল ওয়াকারুজ্জামানকে ছাড় দিবে না। আবার ধরুন বিএনপির সাথে যে ঘটনা ঘটেছে, বিএনপিও যে পরিমাণ আশা করে জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে, নির্বাচনে গিয়ে যদি তার কোনো একটি বিষয়ে তারা না পায়, সেক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামানকে তারাও কিন্তু কোনোভাবে ছাড়বে না, ক্ষমা করবে না। আর জামাতের যে কথা সেটি না বলাই ভালো, কারণ জামাত প্রকৃতপক্ষে তাদের যে রাজনীতি রয়েছে সেটি সাধারণত গোপনীয় নীতিতে করে থাকে। এখন পর্যন্ত দেখবেন জামাতের রাজনীতির যে পূর্ণাঙ্গ একটি সিস্টেম, সেই সিস্টেমের আগা এবং মাথা খুঁজে পাওয়া মুশকিল। অথচ আপনি অন্যান্য রাজনৈতিক দলগুলো দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের রাজনৈতিক যে নীতি সেগুলো কিন্তু একদম প্রকাশ্যে থাকে সবসময়। সুতরাং জামাত গোপনীয়ভাবে কি করবে সেটা একান্ত তাদের ব্যাপার। এখন জেনারেল ওয়াকারুজ্জামান যখন অবসরে চলে যাবেন, তখন প্রকৃতপক্ষে উনি এই দেশে বসবাস করতে পারবেন না, ওনাকে হয়তোবা দেশ ছেড়ে চলে যেতে হবে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে নেগোসিয়েশন, এবং সেই নেগোসিয়েশনের সময় হচ্ছে নির্বাচন। জেনারেল ওয়াকারুজ্জামান যদি নির্বাচনকে কেন্দ্র করে একটি নেগোসিয়েশন রাজনৈতিক দলগুলোর সাথে করতে পারেন, তাহলে আমার মনে হয় ওনার টিকে যাওয়া সহজ হবে। অর্থাৎ তিনি অবসরে গেলেও যে নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার ওনাকে স্বাভাবিকভাবে দেশে বসবাস করতে দেওয়ার একটি সুযোগ করে দিতে পারে, তবে সেটাও খুবই অল্প সংখ্যক সম্ভাবনাময়। আর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কথা এখানে আমার মনে হয় না বলার প্রয়োজন রয়েছে, কারণ নির্বাচন হয়ে গেলে এই সরকারের কাউকেই আমরা এবং আপনারা দেশের মধ্যে কখনোই খুঁজে পাবো না, সেটা যে নির্বাচিত সরকারই আসুক না কেন। সুতরাং এখন আসলে অপেক্ষা করতে হবে পরিস্থিতি বুঝে কোন দিকে মোড় নেয়।